জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। রাজনীতিতে হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলছে ভারত। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়া সহ সবাইকে খালাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি শুরু, অবশেষে 14 মাসের রক্তকী সংঘাত থামল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত সার্জিস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজনীতিতে হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলছে ভারত। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। শেখ হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করল ভারত। দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো যোগ্য তার পরিবারে তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলের সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ ও হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসাবে তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে। তাদের দলীয় ছাত্র সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 77 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে প্যারায়ে, তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে 10 বছর লাগবে। তখন হাসিনার বয়স হবে 87 বছর। এছাড়া হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, তাতে স্বাভাবিক প্রক্রিয়া এসব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও 1 দশক লেগে যেতে পারে। প্রায় শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম হবেন, সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান। দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ায়। তাছাড়া এই দলটি এখনও দলের শীর্ষ পদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। ফলে সিনিয়র নেতাদের দলের শীর্ষ পদে বসা দিবা স্বপ্নের মতোই। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। 15 বছর ধরে তিনি মায়ের সাথে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগ নেতা কর্মীদেরও। ছেলে সজীব ওয়াজেদ জয়ও এমন একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহানাও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না। এই পরিবারের বাকি যারা আছেন রাজনীতির মাঠে চলাফেরা একেবারেই সীমিত। মুজিব পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে রেওয়ান সিদ্দিক ববিকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি। তার বোন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে ভালো পদে রয়েছেন। বাংলাদেশ রাজনীতিতে তাদের আসার সম্ভাবনা আছে বলে মনে হয় না। শেখ হেলাল শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক। শেখ সেলিম তাপস দেশ ছাড়া বলে জানা গেছে। সব মিলিয়ে রাজনীতিতে ফেরাই যেখানে শেখ পরিবারের জন্য কঠিন কর্ম, সেখানে হাসিনার ফেরার বিষয়টি যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষকরা। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের একদল আইন প্রণেতা। দেশটির একটি আন্তঃদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে, তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে একটি প্রতিবেদনও দিয়েছেন তারা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে। 2021 সালের আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে 6,44,881 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন, যা মোট জনসংখ্যার 1.1%। শেখ হাসিনা সরকারের পতন যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার নানা। এপিপিজির চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিন্ডেল বলেছেন, কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্রগুলোকেও প্রভাব ফেলতে পারে। এমন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা যে চেষ্টা চালাচ্ছি তারই একটি অংশ এই প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো সরকারের পাশাপাশি বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা ও অংশীজনদের কাছে তুলে ধরা হবে। আশা করা হচ্ছে, যেসব বিষয়ে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেগুলো ওয়েস্টমিনিস্টার ও হোয়াইট হলে গুরুত্বের সঙ্গে শোনা হবে। প্রতিবেদনটি আইন প্রণেতা ও নীতি নির্ধারকদের বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার 27 নভেম্বর সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দিলেন হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী হত্যা, যৌথ বাহিনীর অভিযানে আটক 27। চট্টগ্রামে আইনজীবী হত্যা, যৌথ বাহিনীর অভিযোগে আটক 27। এরপর আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই মামলার আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, আদালত আমাদের শুনেছেন, বলেছেন, আপিলটি আমি লাইন বাই লাইন পড়েছি, এভিডেন্সগুলো দেখেছি, আপনারা যা দিয়েছেন তার আইনগত ভিত্তি রয়েছে। আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ গ্রহণ করলাম। উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছরে 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালে 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতে দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসাবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় 14 মাসের রক্তক্ষয়ী সংঘাত আপাতত থামল। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী 5,000 সেনা মোতায়েন করবে। লিটারি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবে। এর মধ্যে থাকছে লেবানন সীমান্তের 34টি চৌকি। হিজবুল্লাহ সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে।
যুক্তরাষ্ট্র মূল চুক্তির পাশাপাশি আলাদা করে একটি চিঠি করে রেখেছে। সেখানে বলা হয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। সেই দিনই এই হামলার পাল্টা জবাব দেয় ইসরায়েল, যার মাধ্যমে গাজার যুদ্ধের সূত্রপাত ঘটে। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার ফলে 60,000 ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। সেপ্টেম্বরে লেবাননের আকাশ ও স্থল হামলা তীব্রতা বাড়ায় ইসরায়েলের হাতে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় 3,700 মানুষ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মঙ্গলবার 10-1 ভোটে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই হোয়াইট হাউসে বক্তৃতা দিতে আসেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে তার কথা হয়েছে। স্থানীয় সময় ভোর 4টায় যুদ্ধবিরতি শুরু করতে তারা দুজনেই সম্মত হয়েছেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া গতি পাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এক এক্স পোস্টে লিখেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েলি ও লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে বহু মাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি এই চুক্তিকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব বলেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে লেবাননের সেনাবাহিনীর কমপক্ষে 5,000 সদস্যকে দক্ষিণ লেবাননে মোতায়েন করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত, কিন্তু হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেবে ইসরায়েল। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার 27 নভেম্বর সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগড়া উপজেলা চুমতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার 26 নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জন সহ অন্তত 20 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বুধবার 27 নভেম্বর গণমাধ্যমে রিপোর্ট তুলে ধরেন বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পষ্টকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতির মোকাবেলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। এই সময় উচ্চ আদালত বলেন, তারা উদ্বিগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।